হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি আলটিয়াম পিসিবি ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। তো বরাবরের মতোই প্রথমে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে জেনে নেব। সো মজার ব্যাপার হচ্ছে এই সফটওয়্যারটি নতুন অনেক কিছু ফিচার তারা অ্যাড করেছে এবং তাদের যে ওয়েবসাইটটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি চেঞ্জেস নিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে তাদের নতুন যে আলটিয়াম 365 যে কমিউনিটি আছে এখানে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে। সো দেখা যাক প্রথম থেকে এখানে কি বলা হচ্ছে। বি প্রোডাক্টিভ নট বিজি অবভিয়াসলি। সো প্রোডাক্টিভ কাজ যদি করা যায় তাহলে খুব বেশি একটা ব্যস্ততা লাগে না এবং অবভিয়াসলি তাদের সফটওয়্যারে মেবি তারা নতুন কিছু চেঞ্জেস এনেছে এবং এখানে বলা হচ্ছে যে অ্যাক্ট নাও সেভ 50% অন ইউর ফার্স্ট ইয়ার। অর্থাৎ আপনার প্রথম বছরের যে আপনি যদি কিনতে চান এই সফটওয়্যারটি তাহলে 50% কিন্তু আপনাদের সেভ হওয়ার অপশন তারা দিচ্ছেন। দেন এখানে তাদের নিউজ ফিড গুলো দেখতে পাচ্ছেন এবং তাদের সাথে সম্পর্কযুক্ত Arduino, NASA, Microsoft, Dell বড়, বড় কোম্পানিগুলো আছে সেগুলোর ব্র্যান্ডিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন যদি আমরা আরো নিচে আসি তাহলে তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার রেট গুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো দেন নিচে তাদের আরো যে সফটওয়্যার গুলো আছে তাদের ব্র্যান্ডিং গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন মোস্ট ইম্পোর্টেন্টলি ফোকাস দেওয়ার মতো জিনিস হচ্ছে Altium 365 যে তাদের একটি কমিউনিটি আছে সেটা। তো এখানে দেখেন একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে কানেক্টর লুকস গুড। এখান থেকে একজন বলছে যে কানেক্টর লুকস গুড এন্ড দেন এখানে আরেকজন বলছেন যে রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস। তো এখানে ব্যাপারটা দেখেন এরা দুজন কিন্তু আপনাকে গাইড করছেন যে সফটওয়্যারটা আপনি কোন জায়গায় কি করছেন, আপনার যে পিসিবি ডিজাইনটা করছেন। সে বলছে যে আপনার এই যে কপারের যে আইসোলেন্টস আছে এটা আপনি আনইউজুয়াল যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেন। আর এখানে বলা হচ্ছে যে কানেক্টর লুকস গুড। সে বলছে যে হ্যাঁ, এটা মোটামুটি কাজটা ভালো হয়েছে। এমনকি আপনার আরো একটি বিষয় সেটা হচ্ছে যে সাপোজ আমি একটু সহজভাবে বলে দেই যদি একটু সময় লাগছে। তো আপনি হচ্ছে একটি কোম্পানির বস এবং আপনি চাচ্ছেন আপনার যে নিচের যে ক্লায়েন্টরা আছে বা আপনার যে অফিস কর্মকর্তারা আছে তারাও পিসিবি ডিজাইনটা করবে এবং তাদের ডিজাইনে কি, কি ভুল আছে, কি, কি ইমপ্রুভমেন্ট করা দরকার আছে সেটা কিন্তু আপনি Altium 365 যে কমিউনিটি তাদের আছে এটার মাধ্যমে আপনি তাদের আপনার যে ডিজাইনটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি কারেকশনও করে দিতে পারবেন। যদি একটু Altium 365 এর পেজে আসি, এই পেজটায় আসলে আপনারা দেখতে পারবেন। এইখান থেকে আপনারা কিন্তু আরেকটু এনশিওর হতে পারবেন যে আসলে Altium 365 যে তাদের অপশনটা এটা কিভাবে কাজ করে। এখানে দেখেন এই যে পিসিবি ডিজাইনটা আরো দেখানো হয়েছে। তো পিসিবি ডিজাইন, ডিজাইন রিভিউ অ্যান্ড শেয়ারিং অন ওয়েব অর্থাৎ ওয়েবের মাধ্যমে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। মেকানিক্যাল ডিজাইন অর্থাৎ আপনার মেকানিক্যাল ডিজাইন সম্পর্কে কিন্তু এখান থেকে আইডিয়াটা দেওয়া যাবে। দেন আরো কিছু অপশন আছে। ক্লাউড স্টোরেজ অপশন আছে তাদের। সেখানে আপনার যে ডিজাইনটা আছে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। লাইব্রেরিজ অ্যান্ড সাপ্লাই চেইন। সো এখান থেকে লাইব্রেরি এবং সাপ্লাই চেইনও আপনি কাজে নিতে পারবেন। দেন টিম ওয়ার্ক করতে পারবেন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে টিম ওয়ার্ক। যে আপনি এক জায়গায় থেকে আপনার আরো ১০ জন যে কর্মজীবী আছে তাদেরকে আপনি গাইড করতে পারছেন বা আপনার ফ্রেন্ডদেরকে আপনি চাইলে এখান থেকে গাইড করতে পারছেন। পাশাপাশি এখান থেকে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারছেন। তো এখন আমরা আরেকটু যদি দেখি এটার নিচে আপনারা যদি চলে আসেন, এখানে আসলে একেবারে নিচে আসলে তাদের রিলেটেড কিছু লিঙ্ক পাবেন। এখান থেকে কিন্তু আপনার ফ্রি সফটওয়্যার গুলো আছে যে পিসিবি ডিজাইনের, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন যে সফটওয়্যার গুলো কিরকম কাজ করে। সো এখন আমরা ঝটপট চলে যাবো আমাদের ক্লাসের টপিকসে। সেখান থেকে আমাদের ক্লাসের মূল বিষয়গুলো আমরা জেনে নেব। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখার চেষ্টা করব বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি অবশ্যই আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে যারা একেবারেই নতুন আছেন, চাচ্ছেন পিসিবি শিখতে, পিসিবি ডিজাইন শিখতে, প্রফেশনালি কাজ করতে কিন্তু আপনি অনেক সময় আরকি ডিজাইন কিভাবে করতে হয় সেটা জানেন না বা কি, কি প্রসিডিউর মেইনটেইন করতে হয় আপনি জানেন না। তো তাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটাকে রিকমেন্ড করছি। আপনারা একটা সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না। একটু মনোযোগ সহকারে দেখেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমরা জাস্ট এই ফাইলটাকে আপাতত মিনিমাইজ করে নিচ্ছি। সো আমরা আজকে Altium সফটওয়্যার দিয়ে তেমন কোনো কাজই করব না। আমরা মূলত শিখব যে কি, কি প্রসিডিউর মেইনটেইন করতে হয়, হাউ টু মেক এ ডিভাইস। তো এখানে আমি ডিভাইস কথাটা আসলে ওই অর্থে ব্যবহার করিনি। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ডিভাইস বলতে তো স্মার্টফোন একটা ডিভাইস। ঠিক আছে? সো আমরা আমাদের ঘরের অনেক ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। যেমন টেলিভিশন একটা ডিভাইস, ফ্রিজ একটা ডিভাইস। সো ওই সমস্ত জিনিসের ডিভাইস আমি বলছি না। সাপোজ আমরা যেমন কোনো একটা প্রজেক্ট তৈরি করি। সাপোজ এরকম হতে পারে অটোমেটিক ওয়াটার লেভেল ইন্ডিকেটর একটা ডিভাইস আমরা তৈরি করলাম। খুব ছোট পিসিবি বোর্ডের মাধ্যমে আমরা করলাম। তো তখন কিন্তু সেই জিনিসটা আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে একেকটা ডিভাইস। সো সেই হিসেবে আমি ডিভাইস বলছি। আবার কিন্তু অনেকে অনেক কম্পোনেন্টকেও ডিভাইস বলে থাকেন। তো যাই হোক আমরা সেই কনফিউশন এ যাচ্ছি না। আমাদের এই টাইটেলটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে একটি
প্রজেক্ট কমপ্লিট করতে পারি বা কিভাবে একটি ডিভাইসের অর্থাৎ প্রজেক্টটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি সেই প্রসিডিউরটা কি? আপনারা অনেকেই দেখে থাকবেন আমি অনেক ধরনের পিসিবি বোর্ড নিয়ে কাজ করি। যদিও আমি অনেক সময় অন্যান্যদের পিসিবি বোর্ডও কিন্তু ডাউনলোড করে আমি বাহির থেকে পারচেজ করি বা অর্ডার করে আনি। কিন্তু আ যখন আমি নিজের কোনো ডিজাইন করি তখন ওই ডিজাইনটাকে কিভাবে প্ল্যানিং করতে হয়? তো এই বিষয়টা আমার মনে হলো যে আমি আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে আপনারা কিন্তু অনায়াসে পিসিবি ডিজাইনগুলো করতে পারবেন এবং আপনাদের পিসিবি ডিজাইনে সেই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকেই যখন নতুন অবস্থায় পিসিবি ডিজাইন করেন অনেক বেশি ভুল ভ্রান্তি করে ফেলেন। তো শুধুমাত্র পিসিবি ডিজাইন কিভাবে করতে হয় এটাই কিন্তু মূল ফ্যাক্ট থাকে না। এর আগে পরে অনেক কিছু থাকে যে বিষয়গুলো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। ওকে, সো প্রথমত আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করব, এই প্রজেক্টের উদ্দেশ্যটা কি? তো আমি এই ক্ষেত্রে ধরে নিলাম যে আমরা একটি প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্টে এরকম থাকবে যে আমার ৪ টি এলইডি বাতি থাকবে। এই ৪ টি এলইডি বাতিকে আমি জাস্ট অন অফ করব। বিভিন্ন সেগমেন্টে অন অফ করব, ফ্ল্যাশার তৈরি করব অথবা একেকটা বাতিকে আমি একটা, একটা করে জ্বালাবো অথবা নিভাবো। অর্থাৎ আমরা অ্যারে তৈরি করব। এবং আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এই ডিভাইসটাকে আমরা কন্ট্রোল করব। সো এই ধরনের একটি ডিভাইস আমি তৈরি করতে চাচ্ছি। সো তাহলে আমার ১ম কাজ কি হবে? আমার এই প্রজেক্টটার একটা নাম দিতে হবে। এই প্রজেক্ট বা এই ডিভাইসটা আমি নাম দিচ্ছি 4 এলইডি 4 এলইডি অ্যারে। জাস্ট এটা এক্সাম্পল। আপনারা জাস্ট আমার বুঝার চেষ্টা করবেন আমার কথাগুলো আমি আসলে আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি। তো আমি জাস্ট এটার নাম দিলাম 4 এলইডি অ্যারে। তো এই 4 এলইডি অ্যারে তৈরি করার জন্য আমি কি কম্পোনেন্ট এখানে ইউজ করতে চাচ্ছি, এগুলো আমাদের পরবর্তীতে আসবে। আমরা কিন্তু এখনই আমরা কম্পোনেন্ট সিলেকশন এ যাব না। আমাদের ১ম কাজ গেল আমাদের প্রজেক্টের উদ্দেশ্য এবং আমাদের প্রজেক্টের নাম নির্ধারণ করা। ২ নাম্বারে আসবে আমাদের একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। ফ্লো চার্টটা কি আপনারা জানেন? ইয়েস, নো কমান্ড দিয়ে করা হয়। সো নরমালি আমি ফ্লো চার্ট করি না যেহেতু আমি আপনাদের সাথে ফ্লো চার্টটা শেয়ার করছি না। তবে আপনারা ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন প্রতিটা প্রজেক্ট তৈরি করার আগে ফ্লো চার্ট তৈরি করে নেওয়ার। অর্থাৎ ফ্লো চার্ট বলতে বলা হয় যে আপনার যে মেইন প্রসেসিং ইউনিটটা থাকবে, সেখানে কোনগুলো ইনপুট থাকবে, কোনগুলো আউটপুট থাকবে। তো আমি এই ফ্লো চার্টের উপর একটু গুরুত্ব কম দিয়ে আমি যে কাজটা করি আমি সরাসরি চলে যাই ব্লক ডায়াগ্রামে। তো আমাদের ১ম কাজ কি হবে? তো আমি এই ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে কাজগুলো করি, যেভাবে করি সেই জিনিসটা আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন। প্রথমত আমাদের কাজ হবে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা ৪ টি এলইডি অ্যারে তৈরি করতে চাচ্ছি। এখানে আমাদের ব্লক ডায়াগ্রামে কি থাকতে পারে? তো সবার ১ম আমাদের থাকবে কি? পাওয়ার ইউনিট। তো আমাদের পাওয়ার ইউনিটটা থাকবে এবং পাওয়ার ইউনিটে কি ভাগ থাকতে পারে? সাপোজ আমি ধরে নিলাম আমাদের যে ১ম পাওয়ার ইউনিটটা, এটা হচ্ছে আমাদের সার্কিটের জন্য ইনপুট থাকবে। অর্থাৎ ইনপুট পাওয়ার এবং এই ইনপুট পাওয়ার মেক্সিমাম কত হবে? আমি কিন্তু সংক্ষেপে লেখলাম, পাওয়ার লেখলাম না। সো আপনারা বুঝে নিবেন যে এখানে কত। ইনপুট পাওয়ারটা এরকম হতে পারে যে আমি কোন একটি ট্রান্সফরমার থেকে পাওয়ার নিতে পারি অথবা কোন একটি চার্জার থেকে পাওয়ার নিতে পারি। হতে পারে সেটা ১২ ভোল্ট থেকে ৭ ভোল্টের মধ্যে। যে আমাদের ইনপুট ভোল্টেজ মেক্সিমাম কি ১২ ভোল্ট প্লাস ১২ ভোল্ট হবে এবং মিনিমাম 7 ভোল্ট। কিন্তু আমরা যে আইসিটা ব্যবহার করতে চাচ্ছি প্রোগ্রামিং এর জন্য এই ৪ টি এলইডি বাতিকে আমি অন অফ করব। সাধারণত আইসি গুলো অপারেট হয়ে থাকে ৫ ভোল্টে অর্থাৎ প্লাস ৫ ভোল্ট ৫.৫ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং সর্বনিম্ন লোয়েস্ট হচ্ছে ৪.৭ ভোল্ট পর্যন্ত। তো চেষ্টা করতে হয় যাতে ৫ ভোল্টের উপরে ৫.১ বা ৫ ভোল্ট থাকে সেদিকে খেয়াল রাখতে হয়। তো তার জন্য আমরা কি করে থাকি? ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করে থাকি। ওকে। তো দেন আমাদের দরকার হবে কি? এইখানে আমরা আরেকটি ব্লক ড্র করব। সো আমরা এই ব্লকের আবার একটা নাম দিব। সেটা হচ্ছে কি আমরা যেহেতু এখানে ফিক্সড একটা পাওয়ার পাচ্ছি কত? এখানে অবশ্যই আমাদের কি মেক্সিমাম ৫ ভোল্ট হবে। এর উপরে যাবে না। তার জন্য আমরা এখানে কি লিখব? যে আমাদের ফিক্সড পাওয়ার সাপ্লাই বা ফিক্সড পাওয়ার সাপ্লাই লিখলাম। ওকে? অর্থাৎ আমাদের একটি ফিক্সড পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রয়োজন হবে। দেন আমাদের কি প্রয়োজন হবে? আমি বারবার বলছি যে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে যেহেতু একটা আইসি ব্যবহার করব এবং সেখানে আমি প্রোগ্রাম দিয়ে দিব যে আমার হইতে পারে ৪ টা বাতি একত্রে জ্বলবে বা ২ টা জ্বললো, ২ টা অফ। অর্থাৎ একটার পর একটা সেগমেন্ট করে জ্বলতে থাকবে, অ্যারে সিস্টেম হবে, ফ্ল্যাশ করবে। তো সেই কারণে আমরা কি করব? আমাদের অবশ্যই এখানে কি একটি প্রসেসিং ইউনিট লাগবে। তো আমরা এখানে আরেকটি ব্লক ড্র করব। তো আমরা এটার নাম দিব প্রসেসিং ইউনিট। তো এখানে একটু লেখাগুলো তেমন সুন্দর হচ্ছে না। আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তাহলেই হবে। প্রসেসিং ইউনিট। ওকে। আমাদের প্রসেসিং ইউনিট গেল। দেন আমাদের ফাইনাল কাজ কি হবে? আমাদের এই প্রসেসিং ইউনিটের ভিতরে ইনপুট কি আছে, আউটপুট কি আছে।
সাপোজ আমরা যদি এরকম হয় যে আমরা একটা পুশ বাটন প্রেস করলে ৪ টা বাতি জ্বলবে। আরেকটা পুশ বাটন প্রেস করলে ৪ টা বাতি বন্ধ হয়ে যাবে। তখন আমাদের এই প্রসেসিং ইউনিটের সেটা হচ্ছে আমাদের ইনপুট সিগনাল যদি থাকে। সো আমাদের যদি ইনপুট সিগনাল থাকে তাহলে আপনারা এখানে লিখবেন ইনপুট সিগনাল, ইনপুট সিগনাল। আর এই পাশে আমরা দিলাম আউটপুট সিগনাল। ইনপুট সিগনালের চিহ্নটা হবে এদিকে, অর্থাৎ আমাদের প্রসেসিং ইউনিটে আসবে। আর আউটপুট সিগনালকে আমাদের প্রসেসিং ইউনিট থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে আউটপুট সিগনাল। ওকে। তো আমরা কিন্তু সিম্পল ভাবে একটি ব্লক ডায়াগ্রাম তৈরি করলাম। সো আপনারা জানেন ব্লক ডায়াগ্রাম কিভাবে আরো প্রফেশনালি তৈরি করতে হয়। তারপরে আমার কাজের জন্য এতটুকুতে এনাফ। সো আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিতে ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের আউটপুট, যেহেতু অ্যারো চিহ্নটা এদিকে হবে। এই হলো আমাদের ১ নাম্বার যে প্রসিডিউর থাকে আমাদের একটি ডিভাইস বা আমাদের প্রজেক্ট তৈরিতে ব্লক ডায়াগ্রাম ডিজাইন করা। আমরা কিন্তু একটি ঠিকঠাক মতো একটি ব্লক ডায়াগ্রাম এখানে ডিজাইন করে ফেলেছি। দেন আমাদের যেতে হবে ২ নাম্বার কাজে। ২ নাম্বার কাজটা কি? দেখেন। ২ নাম্বার কাজ হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। তো সার্কিট ডায়াগ্রাম ডিজাইন বা স্কিমেটিক ডিজাইন আপনারা যেটাই বলে থাকেন না কেন। তো আমরা স্কিমেটিক ডিজাইন কিন্তু পরবর্তী ক্লাসে দেখব। আলটিয়াম ডিজাইনের কিভাবে স্কিমেটিক ডিজাইনটা কমপ্লিট করতে হয়। এই ডিজাইনটি আমরা কমপ্লিট করব, অর্থাৎ একটি কমপ্লিট আমরা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। সো আপনারা বুঝতেই পারেন। সো আপনাদের এক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা হবে। তো এখন ২ নাম্বার কাজ হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এখানে দেখেন আমরা বলাই হচ্ছে এখানে আমাদের একটা ইনপুট ভোল্টেজ থাকবে। সো ইনপুট ভোল্টেজটা সর্বোচ্চ ১২ ভোল্ট থেকে ৭ ভোল্ট হবে। সো এই ক্ষেত্রে আমরা একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারি। দেন আমাদের বলা হচ্ছে ফিক্সড পাওয়ার সাপ্লাই থাকবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ইলেকট্রনিক্স এর আইডিয়া থাকতে হবে। ফিক্সড পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের জন্য আপনার কি ব্যবহার করা যেতে পারে? সো আমরা এই ক্ষেত্রে জানি L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি আমরা ব্যবহার করতে পারি। প্রসেসিং ইউনিট হিসেবে আমরা চাইলে এখানে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে পারি। তো মাইক্রোকন্ট্রোলার আইসি অনেক রকমের হয়। তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার হয়। পিক মাইক্রোকন্ট্রোলার হয়, Atmel এর যেমন এভিআর এর মাইক্রোকন্ট্রোলার গুলো আছে, Atmega সেগুলো হয়। সো আপনি যেটা ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনি প্রসেসিং ইউনিট হিসেবে রাখতে পারেন। আর ইনপুট সিগন্যাল হিসেবে আপনি পুশ বাটন সুইচ ব্যবহার করতে পারেন। আউটপুট সিগন্যাল হিসেবে আপনি আমরা বলেছি ৪ টি এলইডি বাতি ব্যবহার করব। সো এখন আর আমরা দেরি না করে আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করব। সো তার আগে এগুলোকে একটু ইরেজ করে নিচ্ছি। ওকে। সো আমরা তার জন্য কি করব? সবার প্রথমে একটি সকেট ড্র করব। তো দেখা যাক সকেটটা আমার কখনই তেমন সুন্দর হয় না। ট্রাই করা যাক। তো সকেটে ৩ টা টার্মিনাল থাকে। আপনারা জানেন ওই যে মোটা যে সকেটগুলো পাওয়া যায়। তো আমরা সেক্ষেত্রে আমরা ৩ টার ভিতরে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। আর নিচের এই ২ টা হচ্ছে আমাদের গ্রাউন্ড টার্মিনাল থাকে। আমি এই ২ টাকে প্রথম অবস্থায় কি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন আমরা যখন পিসিবি ডিজাইন করা শিখছি, এক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রনিক্স এর উপর একটি কমপ্লিট ধারণা থাকতে হবে। তো বেসিক ইলেকট্রনিক্স এর উপর। সো তার জন্য কিন্তু আমার একটি নতুন চ্যানেল খোলা হয়েছে। সেখানে কিন্তু আমি বেসিক ইলেকট্রনিক্স এর টিউটোরিয়াল গুলো দিয়ে থাকি। তো আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। ইএসটি প্রোগ্রামিং নামে আমার নতুন একটি চ্যানেল আছে, সেটার লিংক আমি দিয়ে দিব। ওকে। সো এই পাওয়ার সকেটের এই উপরের প্রান্তে থাকে প্লাস আর নিচেরটা থাকে গ্রাউন্ড। সো গ্রাউন্ডের কি করি? আমরা ২ টা টার্মিনালকে শর্ট করে একে আমরা গ্রাউন্ডের সাথে সাপ্লাই দিয়ে থাকি। আমরা এখানে গ্রাউন্ডটা জাস্ট ড্র করে দিচ্ছি প্রথমেই। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ। সো আমি পজিটিভটা আলাদা একটা কালার দিয়ে দেখাচ্ছি। আমরা পজিটিভটা এইখানে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হয়, আমাদের এখানে কি আমরা একটা LM নিব বা L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি এখানে ব্যবহার করব। যেটার মাধ্যমে কি আমরা আমাদের যে ভোল্টেজটা আছে, সাপোজ আমাদের এখানে ইনপুট ভোল্টেজ কত আসতে পারে? +7 ভোল্ট থেকে 7 ভোল্ট টু +12 ভোল্ট। কিন্তু এই ভোল্টেজটা যদি আমাদের আইসিতে যায়, আইসিটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করব? যে আমরা একটি LM ব্যবহার করব এবং LMটা হচ্ছে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি, যার কাজ হচ্ছে ইনপুটের ভোল্টেজকে কমিয়ে ফিক্সড একটা আউটপুট ভোল্টেজ দিবে। তো আমাদের ফিক্সড আউটপুট ভোল্টেজটা কত হবে আমি বলে দিচ্ছি। যেমন L7805 এটার আউটপুটে আসবে যেহেতু লাস্টে 5, তার মানে আমাদের এখানে আমরা পাবো কি +5 ভোল্ট ফিক্সড পাবো। একদম 5 ভোল্ট বলতে 5.1 বা 5.2 ভোল্ট বা 4.9 ভোল্ট এর ভিতরে থাকবে। ওকে। আমাদের এখানে একটি LM ব্যবহার করা হয়ে গেল। এখন দেখেন প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়। আমরা যখন LMটা ব্যবহার করেছি, যেহেতু এটা একটা ইন্ডাক্টর আছে এটার ভিতরে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোগ্রামের মাথায় রাখতে হবে যে আমাদের এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সার্কিটটা কি আরো বেশি স্টেবল হবে। আমাদের আউটপুটটা আরো বেশি স্টেবল পাওয়া যাবে। যেহেতু এখানে ক্যাপাসিটরের কাজ কি ফিল্টারিং করা। তো আমরা এখানে স্টেবল করার জন্য একটি 104 পিকোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করলাম। ঠিক আছে? সিরামিক ক্যাপাসিটরগুলো আছে না 104, তো 4 মানের পিএফ ক্যাপাসিটর ব্যবহার করব। ঠিক একইভাবে যেহেতু আমরা আউটপুট ভোল্টেজটাকেও চাচ্ছি কিছুটা স্টেবল হতে, তাই আমরা আউটপুটে কি একটি
104 ক্যাপাসিটর ব্যবহার করতে পারি চাইলে। ওকে। আমরা এখানে এটা ব্যবহার করলেও কাজ করবে, না করলেও কাজ করবে, কিন্তু আপনার ভোল্টেজটা কিছুটা স্টেবল থাকবে। তার জন্য আমরা এখানেও একটি 104 পিএফ ক্যাপাসিটর ব্যবহার করলাম। ওকে। তো এই গেল আমাদের এখানে আমাদের +5 ভোল্ট আমরা পেয়ে গেলাম। এখন এই +5 ভোল্ট যাবে কোথায়? আমাদের আইসিতে, অর্থাৎ আমাদের একটি প্রোগ্রামিং আইসি লাগবে। সাপোজ আমি এই ক্ষেত্রে যে প্রোগ্রামিং আইসিটা ডিজাইন করছি, এটা হচ্ছে এরকম। অবশ্যই আপনারা ডাটা শিট ফলো করে দেন কিন্তু ড্রগুলা করবেন। আমি যে আইসিটার মডেল লিখবো সেই আইসি লিখে যদি আপনারা ডেটা শিট লিখে সার্চ দেন গুগলে, তাহলে সেই আইসির কোন পিনের কি কাজ সমস্ত কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাপোজ আমি এটা নিচ্ছি ATmega E28P যে আইসিটা আছে আপনারা জানেন Arduino Uno বোর্ডের মাঝে যে আইসিটা আছে ঠিক সেই আইসিটা। এতে সুবিধা কি আমি Arduino Uno তে প্রোগ্রামটা করে সেই আইসিটা খুলে আমাদের যে পিসি বোর্ডটা থাকে সেটার উপর লাগিয়ে নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে। সো এই আইসিটার ১ নাম্বার পিন হচ্ছে আমাদের সাপোজ ধরে নিচ্ছি আমি এক্ষেত্রে অ্যাকুরেট আমি কিছু বলছি না। সাপোজ ধরে নিচ্ছি আমাদের ১ নাম্বার পিনটা হচ্ছে MC ক্লিয়ার, MCLR। তো MC ক্লিয়ার পিনে আমাদের কি করতে হয়? পজিটিভ থেকে একটি 10 কিলো ওহম রেজিস্টর দিয়ে বায়াস করতে হয়। একটা 10 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করে ১ নাম্বার পিনে সংযোগ করব। তো এখানে দিলাম 10 কিলো ওহম। তো এই গেল আমাদের পজিটিভ। তারপরে একটা আইসির কিন্তু আপনার পজিটিভ টার্মিনাল থাকে, অর্থাৎ VCC, VC এরকম যে পিনগুলো থাকে সেই পিনগুলোতে কি করতে হবে? আমাকে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এগুলো আমরা পরবর্তী আগামীকালকের যে ক্লাসটা আমি আপডেট দিব, সেই ক্লাসে আপনারা পেয়ে যাবেন যে আসলে পজিটিভ পিন কোনগুলো। তো আমি পিন লিখছি না, আসলে কি থাকে সেটা লিখছি। তো আমরা এখানে কি করলাম? এখান থেকে 5 ভোল্ট সংযোগ করে দিলাম। দেন আমাদেরকে অবশ্যই এই আইসি গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। তো আমরা গ্রাউন্ডের জন্য কি করব? জাস্ট এখানে আবার সাপোজ ২ টা গ্রাউন্ড পিন থাকতে পারে অথবা অনেক ক্ষেত্রে ১ টা থাকে। তো যদি ২ টা থাকে তাহলে ২ টা নিলাম। সো ২ টাকে আমরা একত্রে শর্ট করে নিব। যত গ্রাউন্ড আছে গ্রাউন্ডগুলোকে একত্রে কিন্তু আপনার শর্ট করতে হবে। আমি জাস্ট এভাবে ড্র করছি। আপনি চাইলে কিন্তু টেনে এদেরকে একত্রে জয়েন করে দিতে পারেন। এদের প্রত্যেককে একত্রে জয়েন করে দিতে পারেন। ঠিক আছে? সো আমি এখানে জাস্ট গ্রাউন্ডটাকে সাপ্লাই করে দিলাম। এই হয়ে গেল আমাদের আইসির গ্রাউন্ড সাপ্লাই, অর্থাৎ সকল গ্রাউন্ড শর্ট থাকবে। দেন আমাদের থাকবে কি? যেহেতু এটি একটি প্রোগ্রামিং আইসি এবং মাইক্রোকন্ট্রোলার আইসি, অবশ্যই এখানে একটি ক্রিস্টাল বায়াসিং করতে হবে। OSC 1, OSC 2। তো OSC 1 এ আমরা কি করি? এখানে একটি ক্রিস্টাল ব্যবহার করে থাকি। ওকে। তো এই ক্রিস্টালটার মান কত হবে? 16 মেগাহার্টজ। 16 মেগাহার্টজ ক্রিস্টাল হলে আমরা Arduino Uno দিয়ে প্রোগ্রাম করে সেই আইসিটা আমাদের ডিভাইসে ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে একটি কি ব্যবহার করা হলো? ক্রিস্টাল। এগুলো দেখেন, এগুলো কোথা থেকে আসছে? আমি কোথা থেকে জানছি? আমরা যখন এই আইসিটার বায়াসিং লিখে সার্চ দেব ATmega 328P মাইক্রোকন্ট্রোলার আইসি বায়াসিং রুলস, তাহলে দেখবেন সেই রুলসের ভিতরে এখানে 10 কিলো ওহম দিয়ে বায়াস করতে হবে। এখানে VCC পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে, গ্রাউন্ড পিনে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে, OSC পিনে ক্রিস্টাল সংযোগ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ইনফরমেশনগুলো আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। গুগলে বিভিন্ন ধরনের বুকস পাওয়া যায়। সেই বুকসগুলো পড়ে জানতে হবে। তাহলে আপনি কিন্তু এই মাইক্রোকন্ট্রোলার আইসি সম্পর্কে জানতে পারবেন। আর যারা ডিপ্লোমা আছেন তাদের তো একটা মাইক্রোকন্ট্রোলার বই বাধ্যতামূলক থাকেই, এমবেডেড সিস্টেম নামে। সো সেই বইটা পড়লে কিন্তু আপনারা এই মাইক্রোকন্ট্রোলারের বায়াসিং রুলসগুলো পেয়ে যাবেন। এখন দেখেন আমাদের মোটামুটি একটা আইসির বায়াসিং কিন্তু কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ কি হবে? ইনপুট এবং আউটপুট পিন সিলেক্ট করা। ইনপুট পিনে সাপোজ আমি এখানে ইনপুট নিচ্ছি ২ টা বা একটা ইনপুট নিলাম, ধরে নিলাম যে একটা ইনপুট নিচ্ছি। তো আমরা এখানে একটি পুশ বাটন সুইচ কানেকশন করব। পুশ বাটন সুইচ কিভাবে কানেকশন করব? সো আমি এখানে একটু কন্ট্রোল জেড করে নিচ্ছি। আমার একটু স্পেস লাগবে। এখানে আমরা পজিটিভ সাপ্লাই দিব। প্লাস 5 ভোল্ট। 5 ভোল্ট ওই যে এখান থেকে আপনি টেনে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট চিহ্ন দিয়ে দিলাম। আপনি কিন্তু সরাসরি উপর থেকে জাস্ট সার্কিট ড্র করার সময় এভাবে করতে পারেন। অর্থাৎ আপনার আউটপুটে যে 5 ভোল্ট সেখান থেকে আমার এখানে 5 ভোল্ট আসবে। এখানে আমি দিলাম 10 কিলো ওহম রেজিস্টর একটা, এবং এটার মাঝে থেকে আমাদের কি যে আমাদের ইনপুট সিগন্যালটা আছে আমাদের এটার মাঝে থেকে আমাদের ইনপুট সিগন্যালটা আসবে। দেখেন এখানে আমরা যদি প্রেস করি তাহলে আমাদের এখানে কি আসছে? 0 সিগন্যাল, আর অল টাইম থাকবে কি? হাই সিগন্যাল, অর্থাৎ 1 থাকবে। আমরা যখনই পুশ বাটনটা প্রেস করুম তখনই কি? 0 আসবে। তো অর্থাৎ আমাদের প্রোগ্রামটা এভাবে ডিজাইন করতে হবে, যখন আমাদের ইনপুটে 0 আসবে তখন আউটপুটে ৪ টা এলইডি বাতিকে আমি অন করে দিব। এরকম এগুলো আমি এখন প্রোগ্রাম যেহেতু শিখাচ্ছি না, ড্রয়িং শিখাচ্ছি, তাই আমরা জাস্ট ইনপুট সিগন্যালটা এইভাবে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আরো কয়েকভাবে এরকম ইনপুট সিগন্যাল ইউজ করা যায়। যেমন আরেকটা আছে, আপনি শুধু গ্রাউন্ড দিয়ে রাখবেন, পজিটিভ প্রেস করবেন। সেক্ষেত্রে পুশ বাটনটা হবে উপরে আর রেজিস্টরটা হবে নিচে।
ওকে, এখন আমরা আউটপুটে আসি। আউটপুটে আমরা ৪ টা এলইডি বাতি ব্যবহার করব। তো তার জন্য আমরা কি করব? ৪ টা রেজিস্টর ব্যবহার করব এখানে। ৪ টা পিন থেকে ৪ টা রেজিস্টর এবং ৪ টা এলইডি বাতি আমরা এখানে ড্র করব। আমাদের এলইডি বাতি ঠিক সিমিলার আমি ৪ টা এলইডি বাতি এখন ঝটপট ড্র করে নিচ্ছি। ওকে, ৪ টাকে ড্র করার পর আমরা এই ৪ টা পিনে গ্রাউন্ড সাপ্লাই দিব। অর্থাৎ আমাদের এখানে যদি পজিটিভ সিগন্যাল আসে তাহলে আমাদের এই এলইডি বাতিগুলো জ্বলবে। তো বাকি কাজ হবে আমাদের প্রোগ্রামিং। দেখেন আমরা কিন্তু অলমোস্ট একটা সার্কিট এখানে কমপ্লিট করে ফেলেছি। তো এইভাবে আপনাকে প্ল্যানিং করতে হবে যে আমাদের কিভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে। তো দেন এখন দেখেন আমরা যে এই যে জিনিসটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা করার পর আমাদের অবশ্যই একবার কি করতে হবে, যদি আমাদের কাছে কোনো সিমুলেটর সফটওয়্যার থাকে, সাপোজ প্রোটিয়াস হতে পারে বা অন্যান্য কোনো সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করে থাকেন, সেই সফটওয়্যারটির মাধ্যমে দেখতে হবে যে আমাদের যে এই সার্কিট ডায়াগ্রামটা আমি ডিজাইন করলাম, এটা অ্যাকুরেট আছে কিনা বা এটার আউটপুটে কোনো ফল্ট করছে কিনা বা এই প্রোগ্রামটা কাজ করছে কিনা। যদি আপনি কোনো একটি সিমুলেটর সফটওয়্যার ব্যবহার করে থাকেন, তারপরে আপনার কাজ হবে যে এই সার্কিটটা আপনি ভ্যারো বোর্ড বা ব্রেডবোর্ডে ডিজাইন করবেন। আমি কিন্তু আমার প্রত্যেকটা সার্কিট যেগুলো আমি এখন হয়তোবা করতে, করতে আমার অভ্যাস হয়ে গেছে। সব সার্কিট প্র্যাকটিক্যাল করতে হয় না। আমি দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ, আমার এই সার্কিটটা অবশ্যই কাজ করবে। তখন কিন্তু আমি সেটাকে পিসিবিতে কনভার্ট করে ফেলি। সার্কিট ডায়াগ্রামটা আমি ডিজাইন করার পর পরবর্তীতে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি আ ভ্যারো বোর্ডে সাধারণত আমি সিমিলার ভাবে এই সার্কিটটাকে বাস্তবে আমি আ ডিজাইন করতাম, অর্থাৎ সোল্ডারিং-মোল্ডারিং করে তৈরি করার পর আমি দেখতাম যে আমার এই সার্কিটটায় কোনো ফল্ট আছে কিনা, আমার সার্কিটটা কাজ করছে কিনা। অথবা আপনারা চাইলে কিন্তু ব্রেডবোর্ডে করতে পারেন। সেক্ষেত্রে ব্যয়টা অনেকটাই বেঁচে যায়। ব্রেডবোর্ড আমার আগে থেকে কেন জানি ইউজ করাটা তেমন একটা পছন্দ ছিল না। আমার কাছে যদি আপনারা এখনো দেখেন, আমি আপনাদের দেখাতে পারবো আমার অনেক ভ্যারো বোর্ডের ভিতরে অনেক সার্কিট ডিজাইন করা আছে। আমার নিজের হাতে অনেক সার্কিট ডিজাইন করা আছে। আর ভ্যারো বোর্ডে কাজ করলে আসলে কাজটা প্রপারলি জানা যায় বা শিখা যায় সোল্ডারিং করাটা। সেটার জন্য আরকি বেটার। ওকে। সো আপনি যখন কিনা সার্কিটটা ডিজাইন করবেন বাস্তবে, আপনি প্র্যাকটিক্যাল করে দেখলেন, 100% কাজ করে, দেন আপনার কাজ হবে আপনি সেই সার্কিটটাকে Altium ডিজাইনার বা আপনার অন্য যেই সফটওয়্যারই ব্যবহার করেন না কেন, সেই সফটওয়্যারে এসে স্কেমেটিক ডিজাইন করা। এই যে আপনি খাতায় ড্র করেছেন, সেই খাতার ড্রটা এই যে এরকম সার্কিটটা দেখে, দেখে আপনি কি করবেন সেটা স্কেমেটিক ডিজাইন করবেন। যখন আপনার স্কেমেটিক ডিজাইনটা হয়ে যাবে, একবার চেক করে নিবেন যে স্কেমেটিক ডিজাইনটা 100% আছে কিনা। দেন আপনি সেই ডিজাইনটাকে কি করবেন? কনভার্ট করবেন পিসিবি ডিজাইনে। সো দেন আপনি যখন পিসিবি ডিজাইনে কনভার্ট করবেন, দেন আপনার কাজে আসবে যে আপনি কিভাবে পিসিবিটা প্রপারলি ডিজাইন করতে পারেন। বুঝতে পেরেছেন? কতগুলো ফরমেট পার হয়ে কিন্তু আপনার যেতে হবে। আপনার টোটাল হচ্ছে দেখেন, এটা হচ্ছে ২ নাম্বার প্রসিডিউর এবং ৩ নাম্বার প্রসিডিউরে কি থাকছে? ৩ নাম্বারে থাকছে হচ্ছে আমাদের সিমুলেশন করা। কোন একটি সফটওয়্যারের হেল্প নিয়ে সিমুলেশন করে আগেই দেখা যে আমাদের সার্কিটটা কাজ করছে কিনা। যখন সিমুলেশন সফটওয়্যার বলে দিবে 100% ওকে। দেন আমাদের ৪ নাম্বার প্রসিডিউরে কি করতে হবে? এটাকে ভ্যারো বোর্ড বা ব্রেডবোর্ডে প্র্যাকটিক্যালি চেক আপ করা। তো প্র্যাকটিক্যাল ভাবে চেক আপ করা। যখন আপনি প্র্যাকটিক্যাল ভাবে চেক আপ করবেন, দেন আপনি আসবেন কোন একটি সফটওয়্যারের হেল্প নিয়ে। সেটা হতে পারে প্রোটিয়াস, হতে পারে Altium, হতে পারে ইজিডে, যেটাই হোক না কেন। এখানে আসার পর আপনার কাজ হবে কি? স্কেমেটিক ডিজাইন করা। স্কেমেটিক ডিজাইন। তো স্কেমেটিক ডিজাইন করার পর আপনার ৬ নাম্বার কাজ হবে পিসিবি ডিজাইন করা। তো পিসিবি ডিজাইন করা। যখন আপনি এই কাজগুলো, এই ৬ টা স্টেপ প্রপারলি করতে পারবেন, আই থিংক আপনি একজন তখন প্রফেশনাল পিসিবি ডিজাইনার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। এই ৬ টা কাজ যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে আপনার আর কোন চিন্তা নেই। আপনি নিজে, নিজেই সার্কিট ডিজাইন করতে পারবেন। নিজে, নিজে বিভিন্ন ধরনের ডিভাইসও চাইলে তৈরি করতে পারবেন। তাই আমি এইখানে নামটা লিখেছিলাম হাউ টু মেক এ ডিভাইস। তো গাইস, আমি এই ভিডিও এ পর্যন্তই রাখছি। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। রমজান মাস, অনেক কষ্ট হয় ভাই ভিডিওগুলো তৈরি করতে। তো লাইকটা দিতে ভুল করবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একেকটা কমেন্ট, একেকটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। সো তার জন্য অবশ্যই কি করবেন? ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য, বক্তব্যগুলো জানাবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।